আসসালামু আলাইকুম। এর আগে পর্যায় সারণী এবং ব্লক মৌলগুলা নিয়ে অনেক কিছু বলছি, বাট ডি ব্লকটা বাদ ছিল, কারণ ডি ব্লকটা এই ব্লকগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা ব্লক। এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে এবং অনেক বেশি টপিক আছে এই ডি ব্লকের মধ্যে। সো এত কথা না বাড়িয়ে এগুলো শুরু করে দেই। ডি ব্লক মৌলগুলা কারা? সো ডি ব্লক মৌলগুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো অবস্থান্তর মৌল। আমরা জানি যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটা তোমার ডি ব্লকে প্রবেশ করে তারা হলো ডি ব্লক মৌল। এগুলো মোটামুটি আমরা জানি 41টা। আর এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা পাই NS1 অথবা 2, আরেকটা পাই N-1 ডি 1 থেকে 10। কিন্তু তোমার অবস্থান্তর মৌল হইতে গেলে তোমার ডি ব্লক সুস্থিত আয়ন, ফার্স্ট কথা হলো সুস্থিত আয়ন, মানে যে আয়নটা স্ট্যাবল থাকবে পরিবেশে। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস তোমার এরকম হতে হবে। তোমার ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9টা। যদি তোমার সুস্থিত আয়নে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা অবস্থান্তর মৌল বলবো। যদি সুস্থিত আয়নের ডি ব্লক ফাঁকা থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল হবে না, অথবা ডি ব্লক পূর্ণ থাকলে অবস্থান্তর মৌল হবে না। তাহলে ডি ব্লক যদি ফাঁকা থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল নয়, ডি ব্লক যদি পূর্ণ থাকে তাহলেও সেটা অবস্থান্তর মৌল নয়। সো এখন ডি ব্লকের মধ্যে কারা কারা অবস্থান্তর আর কারা কারা না সেটা দেখি। আর মেইনলি আমরা চতুর্থ পর্যায়ের যেগুলো এলিমেন্ট আছে সেগুলো নিয়েই আসলে ডিসকাশন করি, বাকিগুলার আর কি ডিসকাশন নাই আমাদের এইচএসসি লেভেলে। সো ফার্স্ট মৌলটা দেখি। ডি ব্লকের ফার্স্ট মৌলটা হইল তোমার স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21। সো স্ক্যান্ডিয়ামের যেটা সুস্থিত আয়ন সেটা হলো 3+। তাহলে এই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হবে এইরকম, দেখো। এটা হইল স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। আমরা কি জানি নর্মালি এর ইলেকট্রন বিন্যাস হইল 4s2 3d1, কিন্তু এই দুইটা ইলেকট্রন কিন্তু চলে যায় সুস্থিত আয়ন থেকে, তার ফলে তোমার 3d0 হয়ে যায়। আর আমি কি বলছি যে যে ডি অরবিটালে যদি 0 ইলেকট্রন থাকে তাহলে সেটা কিন্তু অবস্থান্তর মৌল না। আর এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার আসে যে স্ক্যান্ডিয়াম কেন অবস্থান্তর মৌল নয়, বা নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়। তাহলে স্ক্যান্ডিয়াম তোমার অবস্থান্তর মৌল নয়। তারপর আরেকটা দেখি জিঙ্ক, এটা অনেক বেশি আসে জিঙ্ক। সো জিঙ্ক 2+, এর পারমাণবিক সংখ্যা হইল 30। সো সিমিলারলি আমি তোমার এর ইলেকট্রন বিন্যাসটা লিখি। প্রথমে জিঙ্কের লিখব, তারপর দুইটা ইলেকট্রন বাদ দিয়ে দিব, 3p6 4s2 3d10। সো এখন যদি আমরা দুইটা ইলেকট্রন বাদ দিই তাহলে এস অরবিটাল থেকে কিন্তু তোমার দুইটা ইলেকট্রন প্রথমে যাবে, কারণ সর্বশেষ কক্ষপথ এস। সো এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, তাহলে কি থাকবে 4s0 3d10। আরেকটা কথা, যে ডি অরবিটালে তোমার যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু সেটা অবস্থান্তর মৌল হবে না, তাহলে এটাও কিন্তু অবস্থান্তর মৌল নয়। সো এই কোশ্চেনগুলো অনেকবার আসে যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। তো আরও কিছু এক্সাম্পল দেখি। কপার। সো এখন কপারের 29 দুইটা সুস্থিত আয়ন থাকে, একটা হলো কপার প্লাস আর একটা হলো কপার 2+। সো কপার প্লাস দিয়ে করলে দেখবা ওইখানে তোমার 3d10 হয়ে যায়, কিন্তু কপার 2+ দেখবা 3d9 হয়ে যায়। সো কপার 2+ দেখি, 2p6 3s2 3p6 4s1, এটা কিন্তু একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। 3d10 এটা হলো কপারের ইলেকট্রন বিন্যাস। সো কপার 2+ থেকে যদি কপার প্লাস আয়ন বলি তাহলে কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তারপরে 3d10 থাকে। তাহলে তুমি এখন বলতে পারো ভাই এখানে তো 3d10 আছে, তাহলে তো এটা অবস্থান্তর মৌল না। কিন্তু না ভাই, এই কপারের দুইটা তোমার সুস্থিত আয়ন আছে, একটা হলো কপার প্লাস আর একটা কপার 2+। যে কোনো একটা সুস্থিত আয়ন তোমার এই এরকম যদি দেখাই, এরকম কোনো ইলেকট্রন বিন্যাস দেখায় তাহলেই সেটা অবস্থান্তর মৌল হিসেবে আমরা গণ্য করতে পারবো। সো যখন এটা আমরা দেখব যে সুস্থিত আয়ন কপার 2+, তখন দেখব 4s
0, 3D9। সো যেহেতু 3D9 আছে, অর্থাৎ এটা একটা অবস্থান্তর মৌল, কপার একটা অবস্থান্তর মৌল। সো এইগুলা কোশ্চেন খুব বেশি আসে। মেল স্ক্যান্ডিয়াম জিঙ্ক এটা অনেক বেশি কমন, এই কারণে মুখস্থ রাখতে পারো যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। তারপরে আসি এই অবস্থান্তর মৌলগুলার বৈশিষ্ট্য নিয়ে। সো এই অবস্থান্তর মৌলগুলার পরিবর্তনশীল জারণ মান দেখায়। এরা ধরো যে এ তো কিছুক্ষণ আগে দেখলাম কপারের 2টা জারণ মান, ফেরামের আমরা জানি লোহার 2টা জারণ মান বা আরও থাকতে পারে। তারপরে এরা চুম্বকত্ব ধর্ম দেখায়। আমি বলছি যে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এখানে অনেক বিস্তারিত আলোচনা করব। তারপরে এই এই যৌগগুলা জটিল যৌগ বানায়, এই অবস্থান্তর মৌলগুলা জটিল যৌগ গঠন করে এবং এরা রঙিন যৌগ গঠন করে। এটা কেন হয় ওই লিগ্যান্ড দিয়ে আমরা ভালোভাবে বুঝবো, আরও কিছু থিওরি আসছে। তারপরে এই মৌলগুলো কিন্তু আমরা প্রভাবক হিসেবে ইউজ করি। যেমন আমরা হেবার-ব্রোস প্রণালী অনেক বেশি দেখছি। হেবার-ব্রোস প্রণালীতে আমরা ফেরাম কিন্তু অনেক বেশি ইউজ করছি। হেবার-ব্রোস প্রণালীতে আমরা অ্যামোনিয়াম তৈরি করি, অনেক একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। সেখানে আমরা কি ফেরাম ইউজ করে অ্যামোনিয়া বানাই, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। তারপর স্পর্শ পদ্ধতিতে আমরা তোমার H2SO4 উৎপাদন করি। এইখানে তোমার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এটা ইউজ করা হয়, আর ভ্যানাডিয়াম তো তোমার অবস্থান্তর মৌল। তারপরে আরও আছে নিকেল আমরা ইউজ করি। নিকেলা কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অনেক রিয়াকশন আছে, যেমন তোমার অ্যালকিন অ্যালকাইনের রিয়াকশন আছে, অ্যালকিন অ্যালকাইন থেকে তোমার আমরা, সো এটা হলো একটা অ্যালকিন। এইখানে কিন্তু আমরা নিকেল ইউজ করে আমরা অ্যালকেন বানাই। সো এটা একটা ইম্পর্টেন্ট প্রভাবক হিসেবে ইউজ করে। সো এগুলো আমরা প্রভাবক হিসেবে ইউজ করি। এই উদাহরণগুলো মনে রাখবা। স্পর্শ পদ্ধতিতে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, হেবার-ব্রোস প্রণালীতে আমরা ফেরাম ইউজ করি। সো এইগুলা মনে রাখবা। তারপর আসি তোমার পরিবর্তনশীল জারণ মান। এটা খুবই ইম্পর্টেন্ট, পরিবর্তনশীল জারণ মান। এখন মাঝে মাঝে কোশ্চেন দিতে পারে যে কোনটার সর্বোচ্চ যোজনী কত, সো এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো স্ক্যান্ডিয়ামের তোমার একটা সুস্থিত আয়ন, সেটা হলো স্ক্যান্ডিয়াম 3+। এই কারণে স্ক্যান্ডিয়াম আমরা কি বলি না, এটা অবস্থান্তর বলি না, অবস্থান্তর নয়। এই সুস্থিত আয়ন দেখাচ্ছি কারণ তোমার এমসিকিউ অনেক বেশি আসে যে নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে। সো সুস্থিত আয়ন দেখেই তুমি বলতে পারবা কোনটা রঙিন যৌগ বানায় আর কোনটা রঙিন যৌগ বানায় না। সো রঙিন যৌগ বানানোর একটা শর্ত হইলো তাকে তোমার অবস্থান্তর মৌল হইতে হবে। অবস্থান্তর মৌল হইলে রঙিন যৌগ বানায়। তাহলে স্ক্যান্ডিয়াম কিন্তু রঙিন যৌগ বানাবে না। তাহলে তুমি যদি কোনো যৌগ দেখো স্ক্যান্ডিয়াম রিলেটেড, তাহলে তুমি ডিরেক্টলি ক্রস করে দিবা যে এটা রঙিন যৌগ বানায় না। লিখে রাখি যে সুস্থিত আয়নে তোমার ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, সেটা রঙিন যৌগ গঠন করে। এটা এমসিকিউ ভাই খুবই ইম্পর্টেন্ট, রঙিন যৌগ গঠন করে। তারপরে টাইটেনিয়ামের আমার তিনটা আমরা সুস্থিত আয়ন দেখি। টাইটেনিয়াম 2+। সো টাইটেনিয়াম 2+ কিন্তু তোমার এটা কিন্তু অবস্থান্তর মৌল হবে, কারণ এখানে 3D2 থাকবে, 2টা ইলেকট্রন 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেলে 3D2 থাকে, নিজে করে দেখতে পারো। তারপরে টাইটেনিয়াম 3+, এখানেও কিন্তু তোমার 3টা ইলেকট্রন যদি যায় তাহলে 4s থেকে 2টা চলে যাবে আর ডি থেকে একটা চলে যাবে, তাহলে 3D1 পড়ে থাকবে। কিন্তু টাইটেনিয়াম 4+, এখানে কিন্তু তোমার ডি অরবিটালে ইলেকট্রন নাই। সো আমি এটা বক্স করে দিই, এখানে 3D অরবিটালে ইলেকট্রন নেই। সো যদি অপশন দেয় এরকম যে তোমার টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটা কি তোমার রঙিন যৌগ গঠন করবে, তুমি ডিরেক্টলি লিখবা যে না, কারণ এর মধ্যে ডি অরবিটালে 0টা ইলেকট্রন আছে। সো এটা আমি দেখাচ্ছি, এগুলার জারণ মান আমি দেখাচ্ছি যাতে তুমি এইভাবে ক্যাচ করতে পারো ডিরেক্টলি যে কোনটা রঙিন যৌগ বানাবে আর কোনটা বানাবে না। সো এটা রঙিন যৌগ বানাবে না, কিন্তু দেখো এরকম কোনো যদি যৌগ থাকে তাহলে এটা কিন্তু রঙিন যৌগ বানাবে, এটাও কিন্তু রঙিন যৌগ বানাবে কারণ এর ডি অরবিটালে 1 বা 2টা ইলেকট্রন আছে। তারপরে দেখো ভ্যানাডিয়াম
এখানে অনেকগুলো আছে, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম। সো এগুলারও দেখি, এগুলার ক্ষেত্রেও সেম কেস। তুমি জাস্ট দেখবা যে আসলে কোনটা আমাদের ডি অরবিটালে ইলেকট্রন থাকতেছে আর কোনটার আমার ডি অরবিটালে ইলেকট্রন থাকতেছে না। তারপরে ভ্যানাডিয়াম তোমার সর্বোচ্চ 5 যোজনী প্রকাশ করে, তারপরে 5, 4, 3 এরকম সব প্রকাশ করে। ভ্যানাডিয়াম 5, 4, 3 এগুলো প্রকাশ করে। তাহলে দেখো ভ্যানাডিয়াম যেটা 5+ সেটা কিন্তু তোমার তোমার কিন্তু 3D অরবিটালে ইলেকট্রন নাই। সো এগুলো নিয়ে কেয়ারফুল থাকিও। তারপরে ক্রোমিয়ামের আমরা জানি দুইটা পাবো আমরা ক্রোমিয়ামের, একটা হলো 3+, আর কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু ভিন্ন। সো ক্রোমিয়াম 24 এটা আমরা একটা পাই 3+, আর একটা পাই ক্রোমিয়ামের 6+। আমি পাশ দিয়ে আরেকটা জিনিস লিখে দিই যে সর্বোচ্চ ম্যাক্স যোজনী, স্ক্যান্ডিয়ামের ম্যাক্স যোজনী হলো 3, টাইটেনিয়ামের তোমার ম্যাক্স যোজনী 4, ভ্যানাডিয়ামের তোমার ম্যাক্স যোজনী হলো 5, তারপরে ক্রোমিয়ামের ম্যাক্স 6, তারপরে তোমার ম্যাঙ্গানিজের ম্যাক্স হইল 7 যোজনী, সরি যোজনী না তোমার জারণ মান। তারপরে ফেরামের ম্যাক্স জারণ মান হইল তোমার মানে স্টেবল জারণ মান ম্যাক্স, সেটা হইল +3। কোবাল্টের তোমার স্টেবল হইল +3, নিকেলের তোমার হলো +2 বা +3, আসলে দুইটাই থাকে। তারপরে কপারের তোমার +2, জিঙ্কের তোমার +2 একটাই থাকে। সো সবগুলা তুমি দেখে নিও যে কোনটা ডি অরবিটাল থাকে আর কোনটা তোমার রঙিন যৌগ প্রদর্শন করবে। আমি সবগুলো দেখাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। তো জিঙ্ক 2+, এটা তোমার অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর নয়। এটা দেখালাম যাতে তোমার রঙিন যৌগ কোনটা তুমি সেটা ইজিলি বুঝতে পারো, যাতে এমসিকিউ ভালো করতে পারো। তারপর আসে চুম্বকত্ব। চুম্বকত্ব খুব বেশি ইম্পর্টেন্ট। সো চুম্বকত্ব আমরা বের করি তোমার বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন দ্বারা, অযুগ্ম ইলেকট্রন দ্বারা বের করি আমরা। সো এটা কেমনে বের করি? সাপোজ ধরো এটা একটা অরবিটাল, অরবিটালের যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে সেটা দ্বারা আমরা বের করি। যেমন এইটা, এইখানে দেখো এই অরবিটালে তোমার অযুগ্ম ইলেকট্রন কয়টা? এই দুইটা কিন্তু একা আছে, সিঙ্গেল বিজোড়। সো অযুগ্ম ইলেকট্রন হলো তোমার দুইটা, আর যুগ্ম ইলেকট্রন কয়টা? একটা। যুগ্ম ইলেকট্রন একটা, অযুগ্ম ইলেকট্রন এখানে দুইটা, মানে যুগ্ম ইলেকট্রন জোড় যেটা। সো প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। সো প্যারাম্যাগনেটিক কারা হয়? যাদের মিনিমাম মিনিমাম একটি অযুগ্ম ইলেকট্রন থাকে। এরা মৃদু এরা মৃদু আকর্ষণ করে, মৃদু আকর্ষণ, অনেক হালকাভাবে আকর্ষণ করবে, মৃদু আকর্ষণ। আর ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে তোমার একটাও অযুগ্ম ইলেকট্রন থাকবে না, 0টা অযুগ্ম ইলেকট্রন, সবগুলো যুগ্ম আকারে থাকবে। সো ডায়াম্যাগনেটিক কারা হবে সেটাও দেখাবো নি। আর ডায়াম্যাগনেটিকরা তোমরা তো আকর্ষণ এরা করে না, এরা মৃদু বিকর্ষণ করে, এরা মৃদু বিকর্ষণ করে। আর ফেরোম্যাগনেটিক, এইটা তোমার মুখস্থ রাখতে হবে, এরা অনেক বেশি আকর্ষণ করে, এরা অনেক বেশি আকর্ষণ করে। ম্যাগনেট যেগুলো দেখছো না অনেক বেশি আকর্ষণ করে। এই ফেরোম্যাগনেটিক কারা? ফেরাম, কোবাল্ট, নিকেল। এইটা খুব ভালোভাবে মুখস্থ রাখবা, ফেরাম, কোবাল্ট, নিকেল, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেখলেই ডিরেক্টলি মেরে দিবা যে এটা হলো ফেরোম্যাগনেটিক, মানে এরা তীব্র আকর্ষণ করবে। সো প্যারাম্যাগনেটিক, এই আয়নগুলার তুমি দেখবা যে আয়নগুলাতে তোমার কয়টা করে অযুগ্ম ইলেকট্রন আছে, আয়নগুলাতে থেকে দেখবা। প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক তুমি আয়নগুলা থেকে আয়ন বের করবা, বের করে দেখবা যে তার মধ্যে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে বা যুগ্ম ইলেকট্রন আছে। আর আমি কি বলছিলাম, গ্রুপ 1, 2, এই গ্রুপ 1, 2কে আমরা ডায়াম্যাগনেটিক বলি। কেন বলি সেটা আগে দেখি, তারপরে এই ডি ব্লকের যেগুলো এলিমেন্ট আছে সেগুলো দেখবো। সো গ্রুপ 1-এ আমরা কি দেখি? সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসে কি হয়? 1s2, 2s2, 2p6। সো দেখো এটা কিন্তু আর অরবিটাল ভাঙ্গায় দেখার দরকার নাই। এই 2p6 এটা পূর্ণ না, তার মানে এখানে কি সবগুলো তোমার ইলেকট্রন তোমার যুগ্ম অবস্থায় আছে। তাহলে এটা কি ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক ড দিয়ে প্রকাশ করি।
তারপর আরেকটা এক্সাম্পল, ম্যাগনেসিয়াম 2+। এখানে কিন্তু সেম ইলেকট্রন বিন্যাস, তাহলে এটাও কি, এটাও হলো ডায়াম্যাগনেটিক। কারণ কি, এর কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। সো কোনটার অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম থাকে না, এগুলা বের করার পরে তুমি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা বের করবা। তারপরে এখন আমরা ডি অরবিটাল যেগুলো আছে, ডি অরবিটালে যেগুলো প্রবেশ করে সেগুলো দেখি। ফার্স্ট অফ অল স্ক্যান্ডিয়াম 3+। এখানে কি হয়, 1s2, 2s2, 2p6, এটা 21, 2p6, 3s2, 3p6। সো আবার এটার কিন্তু অরবিটালটা পূর্ণ আছে। পূর্ণ অবস্থায় থাকলে কি, তার একটাও তোমার অযুগ্ম ইলেকট্রন থাকে না, তাহলে এটা একটা ডায়া। সো যখনই দেখবা অরবিটাল বিজোড় আকারে আসে, তাহলেই মানে বুঝতে পারবা যে সেটা পূর্ণ কি মানে সেখানে কোনো তোমার বিজোড় ইলেকট্রন আছে কিনা, তাহলে তখনই বুঝতে পারবা। তারপরে দেখি তোমার টাইটেনিয়াম 2+। টাইটেনিয়াম 2+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0, 3d2। সো 3d2 এখানে দেখো 3d2 তার ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম হবে। এটা কার নীতি? এটা হুন্ডের নীতি বলছে যে প্রথমে বিজোড় ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তারপরে 5টা এখানে যখন প্রবেশ করবে তারপরে তোমার যুগ্ম আকারে থাকবে। সো এই টাইটানিয়ামে তোমার 2টা কিন্তু কি আছে, অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে টাইটানিয়ামকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক। টাইটানিয়ামকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। তারপর এইভাবে তুমি অনেকগুলো দেখতে পারবা, কপারের দেখতে পারো, ম্যাঙ্গানিজের দেখতে পারো। জিঙ্কের কিন্তু আবার ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, কারণ 3d10 থাকে। সো জিঙ্ক 2+, এটা আমি জাস্ট লাস্ট অরবিটালটা দেখাচ্ছি, 4s0, 3d10। এটা কি ডায়াম্যাগনেটিক হবে, কারণ এর কিন্তু 3d10 এটা পূর্ণ আছে, এর মধ্যে একটাও অযুগ্ম ইলেকট্রন নাই। সো মেইনলি তোমার যেগুলা অবস্থান্তর মৌল সেগুলো নর্মালি প্যারাম্যাগনেটিক হয়। তাও তুমি এইভাবে ভাঙায় দেখতে পারো যাতে মানে ভুল না হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যাগনেটিক মুভমেন্ট বের করতে বলে। এই ম্যাগনেটিক মুভমেন্ট কী জিনিস, তার থেকে ইম্পর্টেন্ট এটা কেমনে বের করি সেটা দেখাই। সো ম্যাগনেটিক মুভমেন্ট বের করি এই সূত্র দিয়ে, √n × n+2। কিন্তু এখানে n এর ভ্যালু কাকে নির্দেশ করে, এখানে n হইল অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। সো আমি ধরো যে সাপোজ টাইটেনিয়ামের বের করতে চাচ্ছি ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে কি করব, টাইটেনিয়ামের যেহেতু অযুগ্ম ইলেকট্রন কয়টা, 2টা, তাহলে এখানে n এর জায়গায় 2 বসাই দিব, আর n+2 এখানে কি বসাই দিব, 4। n+2 হলো 4। সো এটা এমসিকিউ অনেক বেশি আসে, ভার্সিটির এমসিকিউ অনেক বেশি আসে। কিন্তু এখন কথা হইল, তোমার তো ভাই ভার্সিটিতে ক্যালকুলেটর থাকে না, সো এটা একটা প্যারা। তাহলে কীভাবে মান বের করবো সেটা দেখাই। সো প্রথমে এইটা লিখে রাখলাম নিকেলের ক্ষেত্রে। এখন দেখো √4, এই √4 এর ভ্যালু কত, 2, আর √2 এরকম একটা ভ্যালু পাইলাম। তুমি মনে রাখবা যে √2 এর ভ্যালু হলো 1.141। এগুলো কিছু কিছু ভ্যালু তোমার মনে রাখা লাগবে, যেমন √1, √3, এই কয়েকটা মনে রাখলে তোমার আর কি সুবিধা হবে। যেমন √3 ভ্যালু হইল 1.73, এটা মনে রাখতে পারো। তারপরে √5 এর ভ্যালু তুমি মনে রাখতে পারো 2.23। সো এই কয়টা তোমার মনে রাখা আসলে ফরজ, নাহলে কিন্তু তোমার খুব মারা যাবে ভার্সিটি এক্সামটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 × 1.41, তার মানে কি 2 × 82। এটা হলো তোমার নিকেলের ম্যাগনেটিক মোমেন্ট। সো এগুলো এমসিকিউ অনেক বেশি আসে, এইগুলো শর্টকাট মানে মনে রাখবা। এগুলো মনে রাখলে তোমার আসলে প্যারা লাগবে না। তারপরে দেখি তোমার জটিল যৌগ কীভাবে গঠিত হয়। সো কীভাবে গঠিত হয় সেটা আমি দেখাবো না, কারণ এমসিকিউ তুমি তোমার গঠন করতে করতে যদি মানে টাইমে চলে যায়, তাহলে এমসিকিউ দাগাইতে তোমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। সো গঠিত হয় কীভাবে সেটা দেখাবো না, কিন্তু কিছু শর্টকাট দেখব। শর্টকাট যদিও আসলে ভালো না, সবসময় অ্যাকুরেট দেয় না, কিন্তু আই হোপ কাজে আসবে। তো দেখো জটিল যৌগ গঠন হয় লিগ্যান্ড দিয়ে। দেখো ফেরাম, নিকেল,
এদের কি হয়, এদের কিন্তু ইলেকট্রনের একটু ঘাটতি থাকে। সো লিগ্যান্ড হইল একটা ঋণাত্মক ইলেকট্রন সংখ্যা, সরি একটা সত্তা, ঋণাত্মক ইলেকট্রনের একটা সত্তা। যেমন সায়ানাইডে একটা ঋণাত্মক ইলেকট্রন আছে, তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আছে, এটা ঋণাত্মক ইলেকট্রন থাকবে। কিংবা তোমার এইরকম দেখো, এর মধ্যে কি ইলেকট্রন আছে না, এর মধ্যে ইলেকট্রন আছে, এর মধ্যেও ইলেকট্রন আছে। সো এরা ইলেকট্রনের সাপ্লাই দিতে পারে, এরকম একটা সত্তা হলো লিগ্যান্ড। সো এরা কী করে, সন্নিবেশ সমযোজী যৌগ গঠন করে, এদের সাথে সন্নিবেশ আকারে চারপাশ দিয়ে ঘিরে ফেলে আর ইলেকট্রনের সাপ্লাইটা দেয়। এইভাবে এরা জটিল যৌগ গঠন করে। সো এই লিগ্যান্ডগুলো চারপাশে যুক্ত হয়ে যায়। এখন দেখো কোবাল্ট, কোবাল্ট না, এই যে লিগ্যান্ড কার্বন আর অক্সিজেন মিলে, সো এটা হলো সবচেয়ে পাওয়ারফুল। এইগুলো একটা ক্রোমো লিখে দিছি, ক্রোমো জাস্ট মানে চোখ বুলাই দাও। সো পাওয়ারফুল লিগ্যান্ডের সুবিধা কি সেটা দেখাই। ধরো যে এগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, পাওয়ারফুল ইলেকট্রন করে কি এই অযুগ্ম ইলেকট্রনগুলোকে তোমার যুগ্ম আকারে বানাইতে পারে, এরকম যুগ্ম বানাই দিতে পারে, এর পাওয়ার অনেক বেশি। কিন্তু এই যে দুর্বল লিগ্যান্ড, এই দুর্বল লিগ্যান্ড এত বেশি পাওয়ারফুল না, এটা অযুগ্মকে অযুগ্ম আকারেই রেখে দেয়। এটা হলো ডিফারেন্স, এটা মনে রাখিও। যে পাওয়ারফুল লিগ্যান্ড এইভাবে তোমার কন্ট্রাকশন করে, সংকোচন করে। পাওয়ারফুল লিগ্যান্ড এইভাবে কন্ট্রাকশন বা সংকোচন করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সন্নিবেশ সংখ্যা। সো একটা এরকম যে অবস্থান্তর মৌল, এই অবস্থান্তর মৌলের সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত আছে সেটা তার সন্নিবেশ সংখ্যা নির্দেশ করে। ফর এক্সাম্পল, এই যে যৌগটা, এই যৌগে তোমার লিগ্যান্ড কয়টা, 6টা লিগ্যান্ড। 6টা লিগ্যান্ড থাকলে তার সন্নিবেশ সংখ্যা কত, 6। আর সন্নিবেশ সংখ্যা হইল 6। এখন লিগ্যান্ড এইভাবেও যুক্ত থাকতে পারে। সাপোজ তোমার এরকম কোনো লিগ্যান্ড আছে, এখন উদাহরণ ঠিক হইলো না ভুল হইলো সেটা জানি না, ম্যাটার না। সো এইখানে দেখো, এইখানে কয়টা লিগ্যান্ড আছে, এখানে 2টা লিগ্যান্ড আছে না। এখন সন্নিবেশ সংখ্যা কয়টা হবে, এই 2টার যোগফল, 4 আর 2-এর যোগফল, মানে মোট যতগুলো লিগ্যান্ড থাকে ওইটাই হলো তোমার লিগ্যান্ড সন্নিবেশ সংখ্যা। তাহলে সন্নিবেশ সংখ্যা কি তোমার, সন্নিবেশ সংখ্যা হলো লিগ্যান্ড সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা। এই 6টা লিগ্যান্ড মিলে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করে, এই কারণে তাকে আমরা সন্নিবেশ সংখ্যা বলি। সো এরও 6টা। সো সংকরায়ন অনেক বেশি লাগে, এই জটিল যৌগগুলোর সংকরায়ন অনেক বেশি লাগে। এই কারণে কিছু শর্টকাট দেখাই দেই। সাপোজ তোমার কি একটা যৌগ দিছে, ওই যৌগের যদি তোমার লিগ্যান্ড সংখ্যা 6 হয়, তাহলে তার সংকরায়ন হবে sp3d2 অথবা d2sp3। ঠিক আছে, এমসিকিউ হয়তো যে কোনো একটা অপশনই দিতে পারে, এই কারণে তুমি ডিরেক্টলি দাগাই দিতে পারবা। তাহলে এখানে দেখো সন্নিবেশ সংখ্যা কয়টা, 6টা, তাহলে ডিরেক্টলি তুমি দাগাই দিবা। এখন দেখো এর মাথায় 1 আছে, পি এর মাথায় 3, ডি এর মাথায় 2, তার যোগ করলে কি হয়, 6 হয় না। সে এভাবে মুখস্থ রাখতে পারো যে sp3d2 d2sp3 লিগ্যান্ড সংখ্যা 6 হইলে এই 2টার একটা হবে। তারপর লিগ্যান্ড সংখ্যা তোমার ধরো যে 5, তাহলে এইটা হবে। তারপরের যে 2টা আছে এইটা হবে 5। তারপরে ধরো যে সাপোজ 4টা আছে লিগ্যান্ড, তাহলে এইটা হবে। সো এইভাবে অনেক সহজেই তুমি মুখস্থ রাখতে পারো। তারপরেও এখানে দেখো দেওয়া আছে আরেকটা জিনিস, এগুলার কিন্তু তোমার চৌম্বকীয় বৈশিষ্ট্য অনেক বেশি আসে। এইগুলো একটা যৌগ দিয়ে বলবে তার চৌম্বকীয় ধর্ম কী, তখন কি করবা, এইগুলোর যে মৌল আছে ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামের তুমি দেখবা যে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলেই হবে। পুরাটা তো আর বের করার দরকার নাই, জাস্ট ক্রোমিয়ামের কয়টা আছে এভাবে বের করবা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এদের আকৃতি। সো এই sp3d2 আর d2sp3 হইলে সেটা তোমার অষ্টতলকীয় হয়, অষ্টতলকীয় হয়। তারপরে DsP2 এটা হলো বর্গাকার সমতুলীয়, বর্গাকার সমতুলীয়। আর sp3 এইটা হলো তোমার চতুস্তলকীয়, এটা হলো তোমার পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বাট এটা আসলে অনেক কম আসে। তারপর দেখি রঙিন যৌগ গঠন করে কি না।
সো রঙিন যৌগ কীভাবে গঠন করে এটা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এমসিকিউ এর জন্য যে কারা দিবে, কারা রঙিন যৌগ গঠন করবে, এটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস। সো আমি দেখাইছি কারা দিবে, যাদের এরকম ইলেকট্রন বিন্যাস থাকবে। এর আগে যেগুলো ওই তোমার জারণ মান পড়াইছি ওইখান থেকে ক্লিয়ার করে আসিও এই টপিক, কারণ এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। যদি বলে যে রঙিন যৌগর টপিক থেকে কী এমসিকিউ, তাহলে এটাই আসবে যে কারা দিবে। কিভাবে দিবে সেটা তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কীভাবে দিবে সেটা তোমার রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নর্মালি 3D অরবিটাল কীভাবে থাকে, 3D অরবিটাল সবগুলা কিন্তু সমশক্তি সম্পন্ন থাকে। DXY, DYZ, DZX, DX স্কোয়ার ওয়াই স্কোয়ার, DZ স্কোয়ার। সো এই পাঁচটাই কিন্তু সমশক্তি সম্পন্ন থাকে, পাঁচটা কিন্তু সমশক্তি সম্পন্ন। এই সমশক্তি সম্পন্নকে আমরা বলি ডিজেনারেট, ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল। এগুলার শক্তি সবার সেম থাকে, ডিজেনারেট অরবিটাল। কিন্তু যখনই লিগ্যান্ড আসে তখন হয় কি, এই লিগ্যান্ডগুলা এই অরবিটালকে ভেঙে দুইটা ডিফারেন্ট শক্তি স্তরে কনভার্ট করে ফেলে। এটাকে তোমার দুইটা ডিফারেন্ট শক্তি স্তরে তোমার কনভার্ট করে দিবে। একটাকে আমরা ইজি বলি আর একটা T2G বলি। সো নিচেরটাকে আমরা বলি হইল T2G আর উপরেরটা ইজি। সো এই দুইটার তোমার শক্তির একটা পার্থক্য ক্রিয়েট হয়ে যায়, এই দুইটার মধ্যে একটা শক্তির পার্থক্য ক্রিয়েট হয়। তাহলে এটা আর ডিজেনারেট থাকে না, এটা সমশক্তি সম্পন্ন না। এটাকে বলি হলো নন ডিজেনারেট, নন ডিজেনারেট অরবিটাল, নন ডিজেনারেট অরবিটাল। এখন দেখো, সাপোজ তোমার কাছে একটা পাওয়ারফুল লিগ্যান্ড আছে, এখানে এরকম ধরো যে ইলেকট্রন বিন্যাস। সাপোজ তোমার কাছে একটা পাওয়ারফুল ইলেকট্রন বিন্যাস আছে। পাওয়ারফুল ইলেকট্রন বিন্যাস কী করে, ইলেকট্রনটাকে তোমার বেশি কন্ট্রাকশন করাই। তাহলে এই ইলেকট্রনগুলো কী হবে, যুগ্ম আকারে সবগুলো থাকবে, এইভাবে যুগ্ম আকারে থাকবে। এখানে পাঁচটা ছিল, এখানে দুইটা যুগ্ম থাকবে, একটা অযুগ্ম আকারে থাকবে। এখন তুমি ধরো যে তাপ দিলা, যদি তুমি তাপ দাও এই ইলেকট্রনটা কী হবে, উপরের শক্তি স্তরে চলে যাবে। উপরের শক্তি স্তরে চলে গেলে কিন্তু একটা রঙের যে পরিবর্তন আমরা সেটা দেখতে পারবো। তাহলে রঙিন যৌগ গঠন করবে, এই কারণে এরা রঙিন যৌগ গঠন করে, কারণ শক্তি স্তরের পার্থক্য থাকে, শক্তি স্তরের পার্থক্য থাকে এদের মধ্যে। তাপ দিলে তোমার, তাপ দিলে তা শোষণ করে উপরে যায়, আবার নিচে আসলে কিন্তু ওই আলো বিকিরণ করে, এই কারণে এরা রঙিন যৌগ। বিকিরণ করলে রঙিন হয়। আই হোপ এটা ক্লিয়ার। বিশেষ করে এমসিকিউ এটা ইম্পর্টেন্ট যে ডিজেনারেট অরবিটাল আর নন ডিজেনারেট অরবিটাল। বলবে সমশক্তি সম্পন্ন ডি অরবিটালকে কী বলে, ডিজেনারেট বলে। আর অসমশক্তি যেগুলো আছে, যেগুলো শক্তির ডিফারেন্স আছে, সেগুলো হলো নন ডিজেনারেট। আরেকটা দেখো T2G, এটা কিন্তু তিনটা, জি এটা হলো দুইটা। সো সাপোজ এইটা তোমার শক্তিশালী না, সাপোজ এই লিগ্যান্ডটা শক্তিশালী না, তাহলে কি হবে, এরা সিঙ্গেল সিঙ্গেল সবাই থাকবে, সিঙ্গেল সিঙ্গেল চলে যাবে, এরকম হবে। আই হোপ এটা ক্লিয়ার। আর কারা দিবে না সেটা আই হোপ ক্লিয়ার। তারপরে দেখো কোশ্চেন সলভ করি, ভার্সিটিরগুলো দেখি। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো কি। স্ক্যান্ডিয়ামের কি বলছি, এদের সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো হইল খালি, জিঙ্কের হইলো পূর্ণ থাকে, এই কারণে এটা ডি অরবিটাল না। আর স্ক্যান্ডিয়াম তোমার খালি থাকে, এই কারণে এটা ডি অরবিটাল না। তারপরে বলছে কোনটা ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক বলছি মুখস্থ করো, ফেরাম কোবাল্ট নিকেল, ফেরাম কোবাল্ট নিকেল জিকির করো, জিকির করলেই তোমার মুখস্থ হয়ে যাবে, এটা আসলেই মেরে দিবা নিকেল, বা এইগুলো না। তারপর বলছে ম্যাগনেটিক মুভমেন্ট বের করতে। সো ম্যাগনেটিক মুভমেন্ট, ফেরাম সায়ানাইড। সো দেখো সায়ানাইডের কি -1 না চার্জ, -1 চার্জ। তাহলে 6টা সায়ানাইডের কি -6, কিন্তু মোট চার্জ কিন্তু 3-। তাহলে এখানে ফেরামের কোন আয়ন ব্যবহার করা হয়েছে, ফেরাম 3+ ব্যবহার করা হয়েছে। তাহলে ফেরাম 3+-এর আমরা কি দেখব, প্রথমে এর 3D অরবিটাল কীভাবে আসে। ফেরাম 3+-এ তোমার 4s থেকে কটা চলে যাবে,
ফেরামের কি আছে? ফেরামের ইলেকট্রন বিন্যাস হলো এইটা, কিন্তু দুইটা ইলেকট্রন চলে গেলে 3d5 আকারে থাকে, 3d5 আকারে থাকে। তাহলে এরকম হবে, 3d5 আকারে থাকে। তুমি যদি এখনই ইলেকট্রন তোমার ম্যাগনেটিক মুভমেন্ট বের করো তাহলে হবে না কিন্তু, কারণ এখানে কি লিগ্যান্ড দিছে? সায়ানাইড। আর সায়ানাইড লিগ্যান্ড কি? তোমার পাওয়ারফুল। যখন লিগ্যান্ডের প্রভাব দেখাবে, যখন লিগ্যান্ড তোমার ব্যবহার করবো আমরা, তখন কি হবে? সংকোচন হবে। তাহলে আগে সংকোচন করে নিই। সংকোচন করলে দেখো একটা অযুগ্ম থাকে। সংকোচন করার পরে কি হইলো? একটা অযুগ্ম হয়ে গেল না? এখন সংকোচন করার আগে যদি এই 5 ব্যবহার করতা, n=5, মানে অযুগ্ম ইলেকট্রন = 5, তাহলে কিন্তু হইতো না, কারণ এখানে একটা যৌগ দিয়ে দিছে। আর সায়ানাইড তোমার স্ট্রং লিগ্যান্ড, এই কারণে বলছি স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড মুখস্থ রাখো। সায়ানাইড, তারপরে কার্বন মনোক্সাইড, আরেকটা হইলো তোমার এটা কার্বন মনোক্সাইড, তারপর একটা হইলো NH3। এই কয়টা মুখস্থ রাখিও, এটা স্ট্রং। বাকি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, H2O এটা হলো উইক। সো দেখো এখানে তোমার n এর ভ্যালু কত? 1। তাহলে √1/3, √1/3, কারণ আমরা সূত্র কি জানি? n √n × n+2, তাহলে n এর মান 1, এটার মান 3। আর √3 ভ্যালু কত? 1.73, 1.73, এটা মুখস্থ রাখতে বলছি। তাহলে অ্যান্সার হইল এ। তারপর দেখো এখানে কি বলছে? কপার সালফেট আর পানি, এই কপার সালফেট আর পানি যুক্ত হয়ে কি উৎপন্ন করে? ব্লু ভিট্রিয়ল বা নীল ভিট্রিয়ল উৎপন্ন করে। আরও অনেকগুলা ভিট্রিয়ল আছে। ফর এক্সাম্পল জিঙ্কের ভিট্রিয়লকে আমরা বলি সাদা ভিট্রিয়ল। তারপরে ফেরামের যে ভিট্রিয়ল সেটাকে বলি আমরা সবুজ ভিট্রিয়ল। সো এই ভিট্রিয়লগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এদের স্ট্রাকচারও ইম্পর্টেন্ট, কয়টা তোমার বন্ধন সংখ্যা সেটাও ইম্পর্টেন্ট, সেটা পরে দেখবো। বাট এইগুলা মুখস্থ রাখিও, যে ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল, এগুলো মুখস্থ রাখিও। তারপরে দেখো D1 থেকে D9 মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে। অফকোর্স এরা রঙিন যৌগ গঠন করে। তারপরে এরা জটিল যৌগ গঠন করে, প্রভাবক রূপে এরা ক্রিয়া করে। তাহলে অ্যান্সার ডি। তারপরে বলছে অবস্থান্তর মৌলগুলো বৈশিষ্ট্য কি? সরল যৌগ গঠন করে, আমরা জানি জটিল যৌগ গঠন করে। তারপর বলছে রঙিন যৌগ গঠন করে, এটা ঠিক আছে। পরিবর্তনশীল যোজ্যতা, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার কি? সি। তারপর বলছে এই যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাস হইল অবস্থান্তর মৌল ডি না মেইন গ্রুপের মৌল? সো দেখো এখানে কিন্তু একটা ঝামেলা। এখানে এই মৌলটা কি তুমি দেখে প্রেডিক্ট করতে পারো? এটা কিন্তু জিঙ্ক হইতে পারে, ক্যাডমিয়াম হইতে পারে। সো এই যে ইলেকট্রন বিন্যাস, সেটা কি হবে? অবস্থান্তর মৌল হবে? হবে না, কারণ এখান থেকে তোমার যদি দুইটা চলে যায় তাহলে 3d10 থাকে, তাহলে অবস্থান্তর মৌল এটা কিন্তু হবে না। আরেকটা বলছে মেইন গ্রুপের মৌল। সো মেইন গ্রুপের মৌল আর ডি ব্লক মৌল এই দুইটা হবে। তাহলে অ্যান্সার হলো সি, এটা অবস্থান্তর হবে না। তারপরে বলছে কোনটি প্যারাম্যাগনেটিক নয়, কোনটি প্যারাম্যাগনেটিক নয়, অর্থাৎ কোনটা ডায়াম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক। সো এটা কেমনে বের করবো? তোমার কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে কিনা সেটা দ্বারা। সো আর্সেনিক গ্রুপ 15 না? গ্রুপ 15-এর শেষ কক্ষপথে কি থাকে? NH2 NP NP3 থাকে, NH2 NP3 থাকে, বা এরকম। এখানে আর্সেনিক প্লাস দিছে, তার মানে একটা ইলেকট্রন চলে গেছে। একটা ইলেকট্রন চলে গেলেও আর কিন্তু অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকে? দুইটা স্টিল থাকতেছে। তারপরে বেরিলিয়াম মাইনাস, বেরিলিয়াম মাইনাসে কি হচ্ছে? বেরিলিয়াম হলো 4, বেরিলিয়াম মাইনাস মানে হইল 1s2 2s2 2p1। তাহলে 2p1 এটা একটা অযুগ্ম ইলেকট্রন অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটাও প্যারাম্যাগনেটিক। তারপরে নিয়ন 2+, সো নিয়নের কয়টা আছে ইলেকট্রন? 10টা। তাহলে এখান থেকে কী হবে? 1s2 2s2 2p তোমার 4, কারণ দুইটা ইলেকট্রন চলে গেছে। তাহলে 2p4 যদি হয় তাহলে আর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 2p4 যদি হয় তাহলে কিন্তু আর দুইটা তোমার অযুগ্ম ইলেকট্রন থাকতেছে, তাহলে এটাও কিন্তু
প্যারাম্যাগনেটিক। তাহলে অপশন থাকে ক্লোরিন মাইনাস। ক্লোরিন মাইনাসে কিন্তু তোমার P6 হয়ে যায়। নর্মালি ক্লোরিন P5, কিন্তু আরেকটা যোগ হয়ে গেছে ক্লোরিন মাইনাস, তাহলে P6। তাহলে অ্যান্সার হলো ক্লোরিন মাইনাস। তারপরে দেখো নিচের কোনটা রঙিন যৌগ। আমি কি বলছি, রঙিন যৌগ কারা হবে? রঙিন যৌগ কারা হবে? যাদের তোমার ডি অরবিটালের ইলেকট্রন কি হবে 1 থেকে 9। এখন দেখো কপারের এখানে 2+ আয়ন ব্যবহার করছে। কপার 2+-এ ডি অরবিটালে আমরা কি জানি 9টা ইলেকট্রন। তাহলে এটা একটা তোমার রঙিন যৌগ। তারপরে কোবাল্ট 2+, কোবাল্ট 2+ও তোমার রঙিন যৌগ গঠন করে। ফেরাম, কোবাল্ট, নিকেল, তাহলে কোবাল্ট 27। এখানেও তোমার 2+ করে দিলেও এর তোমার রঙিন যৌগ গঠন করবে। স্ক্যান্ডিয়াম করবে না, আর ম্যাগনেসিয়াম তো করবেই না। স্ক্যান্ডিয়াম করবে না, ম্যাগনেসিয়ামও করবে না। তাহলে অ্যান্সার তোমার দুইটাই হবে। তারপরে কোয়েশ্চেন দেখো, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? ফার্স্ট অফ অল এলিমিনেট করি। স্ক্যান্ডিয়াম তোমার করে না, তারপরে স্ক্যান্ডিয়াম 3+ করে না, ম্যাগনেসিয়াম করে না, জিঙ্ক করে না, তাহলে কী করবে? নিকেল করবে। মেইনলি তোমার ওই ডি অরবিটাল মানে ডি ব্লকের যেগুলো আছে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে মোটামুটি যারা আসছে সবগুলাই মোটামুটি রঙিন যৌগ গঠন করে। তারপরের কোশ্চেন দেখো, কোনটি প্যারাম্যাগনেটিক? কোনটা প্যারাম্যাগনেটিক? আগে এলিমিনেট করি। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম হবে না, কারণ এরা গ্রুপ 2, এরা বাদ। তাহলে জিঙ্ক আর কপার। সো জিঙ্ক কিন্তু করবে না, কারণ জিঙ্ক 2+, এটার 3D10 থাকে, সো এটা করবে না। কপার করবে। কপার 2+-এ তোমার 3D9 থাকে, এই কারণে এটা প্যারাম্যাগনেটিক। তার বলছে কোনটা অবস্থান্তর ধাতু। সো বেরিলিয়াম এটা গ্রুপ 2, এটা অবস্থান্তর হওয়ার কোনো চান্স নাই। রেডনও চান্স নাই। প্লাম্বামও হবে না, কারণ প্লাম্বাম তোমার গ্রুপ তোমার 14-এর মৌল। বেরিলিয়াম আর রেডন এটাও হবে না। সো টাইটেনিয়াম তোমার অ্যান্সার। তারপরে কোনগুলো অবস্থান্তর মৌল নয়? সো অপশনগুলো দেখো, ক্রোমিয়াম অবস্থান্তর মৌল, নিকেল, স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কিন্তু বাকি অপশনও দেখি এখানে ঝামেলা আছে। এগুলো কিন্তু অবস্থান্তর মৌল, কিন্তু অপশন সি দেখো, বিসমাথ, ক্যাডমিয়াম, স্ট্যানাম, গ্যালিয়াম, এগুলো একটাও কিন্তু তোমার ডি ব্লক তো নাই, এরা কিন্তু পি ব্লক, তাহলে এরা অবস্থান্তর মৌল নয়। সো অ্যান্সার এটা কারেক্ট হয় বেশি আর কি, যদিও এখানে কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ, বাট অ্যান্সার সি দেখানো সেফ। তারপরে দেখো এটার ইলেকট্রন বিন্যাস, একটা ইলেকট্রন বিন্যাস দিছে। আর ইলেকট্রন বিন্যাস কার কার সাথে মিলে যায়? জিঙ্ক 2+-এর সাথে মিলে যায়, তারপরে কপার প্লাসের সাথে মিলে যায়, কিন্তু ফেরাম প্লাসের সাথে মিলে যাওয়ার কোনো স্কোপ নাই, কারণ ফেরাম কি জানি 26, 2টা ইলেকট্রন গেলে আর 24টা ইলেকট্রন থাকে, কিন্তু 24টা ইলেকট্রন হইলে 3D10 তো পসিবলই না, তাহলে ফেরাম এলিমিনেটেড। তাহলে অপশন থেকে 3 এলিমিনেটেড, থাকে একটাই, অপশন এ। তারপর বলছে এখানে ফেরাম সায়ানাইড, হেক্সাসায়ানাইড আর কি, জটিল যৌগের নামকরণ একটু প্যারা, বাট এই যে যৌগ, এই আয়নটা, এই আয়নের কি সংকরায়ন ঘটছে? আমি কি বলছিলাম যে তোমার সন্নিবেশ সংখ্যা কত? 6। এর সন্নিবেশ সংখ্যা তোমার 6। তাহলে সন্নিবেশ সংখ্যা 6 হইলে তোমার sp3d2 বা d2sp3। অপশন এ হবে না, অপশন বিও হওয়ার চান্স নাই, কারণ sp3d দেওয়া আছে। অপশন সি তো হবে না, এরকম আসলে এক্সিস্টই করে না। তাহলে অপশন ডি, d2sp3 অনেক ইজিলি হয়ে গেল। এটা আসলে প্যারাও লাগে না, এত বড় করে করছে, এত বড় করে তো করার টাইমও নেই, সো শর্টকাটটাই আসলে কাজে দিবে। তারপরে কোন আয়ন বর্ণহীন? সো বর্ণহীন কারা হবে? যাদের D0 বা D10 থাকে তারা বর্ণহীন হবে। সো নিকেল 2+, এটা বর্ণহীন না। ফেরাম 3+, এটাও বর্ণহীন না। কপার 2+, এটা কিন্তু 3D9, কিন্তু দেখো কপার প্লাস এটা কিন্তু 3D10, তাহলে বর্ণহীন, এটা বর্ণহীন দ্রবণ। তারপর বলছে কোন অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে না? জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌলই না, তাহলে জিঙ্ক হবে ফার্স্ট অফ অল। আর এটার কিন্তু একটাই তোমার জারণ মান, সেটা হলো +2, তো জিঙ্ক। কপারের আমরা জানি 2টা, এদেরও কয়েকটা আছে, নিকেলও কয়েকটা আছে। তারপরে দেখো ফেরাম 3+-এর তোমার এটা মানে হলো 3+, তো ফেরাম 3+ আয়নের ম্যাগনেটিক মোমেন্ট কত? ফেরাম 3+-এর ম্যাগনেটিক মোমেন্ট
ফেরাম 3+ মানে কি? নর্মালি 3d6 ছিল, 4s2 ছিল, তাহলে 4s থেকে তোমার একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে 4s0, আর 3d6 থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে 5। তাহলে এর অযুগ্ম ইলেকট্রন কিন্তু 5টা হয়ে যায়। তাহলে আর ম্যাগনেটিক মোমেন্ট হলো √5 ইন্টু √7। তাহলে এটা কি হয়? তোমার 35। √35 কার কাছাকাছি? 6-এর কাছাকাছি না? কারণ আমরা কি জানি √36, √36 মানে কি 6। তাহলে √35 কার কাছাকাছি? 6-এর কাছাকাছি। সো 6-এর কাছাকাছি কার ভ্যালু আছে? অপশন ই, অপশন ই 6-এর কাছাকাছি, যদিও এটা 5.9 সামথিং আসে। সো অপশন ই দাগানো আই গেস সেফ। তারপর হচ্ছে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হলো M3+। প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ, প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ হইল চতুর্থ পর্যায়, দ্বিতীয় ট্রানজিশন ধাতু সিরিজ হইল পঞ্চম, তৃতীয় হইল ষষ্ঠ, এইরকম আর কি। কিন্তু আমাদের কি লাগে? জাস্ট প্রথমটাই লাগে। সো এই সিরিজের একটা ধাতু হতে প্রাপ্ত M3+ আয়নের 5টা ইলেকট্রন 3D সাবশেলে থাকে। সো M3+ কোনটা? এটা দেখেই বলা যায় যে এটা ফেরাম 3+। বাট কেমনে সেটা দেখো, এখানে 3d5 আছে, অর্থাৎ এর মধ্যে তুমি যদি আরও 2টা ইলেকট্রন যোগ করো 4s2 প্লাস 3d6, এটা কার মতো মিলে যায়? ফেরামের মিলে যায়। তাহলে অ্যান্সার হবে ফেরাম। তারপর কোশ্চেন, কোনটা অবস্থান্তর মৌল নয়? স্টিবিয়াম, স্টিবিয়াম তোমার অবস্থান্তর মৌল না, এটা পি ব্লক। ক্রোমিয়াম তোমার অবস্থান্তর মৌল, ম্যাঙ্গানিজ অবস্থান্তর, নিকেল অবস্থান্তর। তারপরে কোশ্চেন দেখো, সন্নিবেশ সংখ্যা চাইছে। এই যে এই ধাতুটার সন্নিবেশ সংখ্যা চাইছে। আমি কি বলছি? লিগান্ডের সংখ্যার যোগফলটাই হলো সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে কয়টা লিগান্ড আছে? 2টা লিগান্ড আছে, তাহলে 4 + 2 6। তারপর নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে? স্ক্যান্ডিয়াম 3+ করে না, জিঙ্ক 2+ করে না, তারপরে মার্কারি 2+ও করে না। করবে কোনটা? নিকেল 2+, নিকেল 2+। তারপর ক্রোমিয়ামের পরমাণুতে কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকে? ক্রোমিয়াম আমরা জানি 3d5 4s1, সো তাহলে 5টা তোমার অযুগ্ম ইলেকট্রন থাকবে। তারপরে 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট, এর সন্নিবেশ সংখ্যা কত? 6, এরও 6, এরও 6, তাহলে এর সন্নিবেশ সংখ্যা হলো 4। অ্যান্সার হইল ডি। তারপর বলে Fe2+, এর মধ্যে কোন সংকরণ ঘটছে? আবার বলছি শর্টকাট কাজে লাগাও। সন্নিবেশ সংখ্যা কত? 6, 6 হলে কি D2sp3 বা sp3d2? অপশনে কোনটা কারেক্ট? বি। অপশনে কোনটা কারেক্ট? বি। তারপরে অরাম, অরাম কি ব্লক মৌল? অরাম হলো একটা মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু তোমার গ্রুপ 11-এ আছে, কপার, আর্জেন্টাম, অরাম, এরা কি ডি ব্লক মৌল। তারপরে আর্গন 4d1 5s2 ইলেকট্রন বিশিষ্ট মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত? 4d মানে ডি অরবিটালে ঢুকছে, তাহলে এরা কি হবে? অবস্থান্তর মৌল হবে। তারপরে নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক মানে কি? অযুগ্ম ইলেকট্রন তোমার কি হবে? অযুগ্ম ইলেকট্রন থাকবে না। এখন টাইটানিয়ামের কিন্তু অযুগ্ম ইলেকট্রন আছে 3d2, 2টা অযুগ্ম ইলেকট্রন। ফেরামের কিন্তু তোমার 4টা অযুগ্ম ইলেকট্রন থাকে ফেরামের। জিঙ্ক, জিঙ্ক কিন্তু ডায়াম্যাগনেটিক কারণ পূর্ণ আছে, এটাও অযুগ্ম না। এখানে অযুগ্ম আছে, সরি, এটা ডায়াম্যাগনেটিক না, এখানে অযুগ্ম আছে। কয়টা আছে তোমার? 2টা আছে। তারপর বলছে নিচের কোনটা অবস্থান্তর ধাতু? জিঙ্ক না, বেরিয়াম না, প্লাম্বামও না, তোমার টাইটানিয়াম অ্যান্সার। আই হোপ এগুলো ক্লিয়ার, অনেক বেশি ইজি ছিল। জাস্ট কনসেপ্টটা তুমি ভালোভাবে দেখলে এই কোশ্চেনগুলো সলভ করতে আসলেই টাইম লাগে না। এগুলো অনেক ইজি ইজি কোশ্চেন আছে। আই হোপ বুঝাইতে পারছি। এরপরে আছে তোমার মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক। এখানে বলছে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম। সো এখানে কি দেওয়া আছে? ম্যাঙ্গানিজ 2+ দেওয়া আছে, ম্যাঙ্গানিজ 2+ দেওয়া আছে অপশনগুলোতে, ক্রোমিয়াম 3+ দেওয়া আছে, আর ফেরাম 2+ দেওয়া আছে। সো বিজোড় ইলেকট্রন সংখ্যা আগে বের করে নেই। ম্যাঙ্গানিজ, ফেরাম, ম্যাঙ্গানিজের তোমার 25, ক্রোমিয়াম হলো 24, আর ফেরাম হলো 26। সো নর্মালি ম্যাঙ্গানিজ তোমার কি থাকে? 4s2 3d5 আকারে থাকে নর্মালি। ক্রোমিয়াম 3+, এটা থাকে 4s1
3d5 আকারে থাকে, ফেরাম 2+ থাকে 4s2 3d6 আকারে। তাহলে দুইটা ইলেকট্রন ম্যাঙ্গানিজ থেকে চলে গেছে, তাহলে 4s0। তোমার ক্রোমিয়াম থেকে তোমার দুইটা ইলেকট্রন চলে গেলে তাহলে এস থেকে একটা গেল, ডি থেকে কয়টা গেল, দুইটা গেল, তাহলে 3d3। তারপরে ফেরাম 2+, 4s থেকে তোমার চলে গেল দুইটা। তাহলে এখানে তোমার অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকতেছে, 5টা থাকতেছে না? এখানে অযুগ্ম ইলেকট্রন তোমার 5টা, কারণ 3d5, 3d5 মানে 5টা অযুগ্ম ইলেকট্রন। আর 3d3 মানে কি, 3টা অযুগ্ম ইলেকট্রন, এর 3টা অযুগ্ম ইলেকট্রন, এর 5টা, এর 3টা, আর ফেরামের থাকবে হইলো 4টা, কারণ 3d6 এর 4টা। তাহলে অপশন হইলো, অপশনে দেখো, তাহলে ম্যাঙ্গানিজ 2+ গ্রেটার দেন তোমার ফেরাম 2+ হবে, গ্রেটার দেন ক্রোমিয়াম 3+। তাহলে অ্যান্সারটা হইলো তোমার অপশন বি। অ্যান্সার হইলো তোমার অপশন বি। তারপর কোশ্চেনে দেখো, নিচের কোন পরমাণুর ডি অরবিটালে ইলেকট্রন আছে? তোমার ক্যালসিয়ামের নাই, আর্গনেরও নাই, পটাশিয়ামেরও নাই, কিন্তু স্ক্যান্ডিয়ামের কিন্তু আছে। পরমাণু আকারে থাকলে স্ক্যান্ডিয়ামের তোমার ডি অরবিটালে ইলেকট্রন থাকে। তারপর স্টেনলেস স্টিলে তোমার স্টিল ছাড়া আর কী কী থাকে? স্টেনলেস স্টিলে তোমার স্টিল ছাড়া ফেরাম থাকে, ক্রোমিয়াম থাকে, নিকেল থাকে, কার্বন থাকে। তাহলে এখানে অপশনে কি আছে? ক্রোমিয়াম আছে, তাহলে অ্যান্সার ক্রোমিয়াম, সবচাইতে বেশি থাকে ক্রোমিয়াম। তারপরে নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে না? দেখো, কোবাল্ট করে, এটা অবস্থান্তর মৌল, ফেরাম করে, কপারও করে, অ্যালুমিনিয়াম যেহেতু এটা পি ব্লক, তাহলে অফকোর্স এটা করবে না। তারপরে নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? মানে নিচের কোনটা হালকা ধাতু? হাইড্রাইরাম, মার্কারি, এটা কিন্তু একটা তোমার ভারী ধাতু। ক্যাডমিয়ামও তোমার একটা ভারী ধাতু, অরামও তোমার একটা ভারী ধাতু। জিঙ্ক তোমার হালকা আছে, জিঙ্ক 30। এই কয়টার মধ্যে জিঙ্ক সবচেয়ে হালকা। এগুলা তুমি মুখস্থ রাখতে পারো, যদিও লাগে না, খুব একটা বেশি লাগে না। সো তুমি দেখেই বলতে পারবা যে কোনটা ভারী আর কোনটা ভারী না। তারপর নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে? ক্যালসিয়াম করবে না, আগে কাটা। জিঙ্কও করবে না, আগে কাটা। মার্কারিও করে না, তোমার করবে কি? নিকেল করবে। ডি ব্লক মৌলের সংখ্যা 41টা। লোহা ও নিকেলের লবণের দ্রবণ একটি। লোহা আর নিকেল, ফেরাম, কোবাল্ট, নিকেল, এরা কি হয়? ফেরোচুম্বক হয়। ডিরেক্টলি অ্যান্সার সি, ফেরোচুম্বক। তারপর বলছে ডি ব্লক মৌলের প্রথম মৌল কোনটা? প্রথম মৌল হয় স্ক্যান্ডিয়াম, এগুলো মুখস্থ রাখবা, সিরিয়াল। তারপর নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ? আমরা কিন্তু লিখে দিয়েছিলাম জারণ সংখ্যা কার কত। সো ভ্যানাডিয়ামের এখানে সর্বোচ্চ, ভ্যানাডিয়াম +6, এর +3 হয়। কোবাল্ট, এটারও মনে +3, ফেরামেরও +3। সো ভ্যানাডিয়ামের তোমার জারণ সংখ্যা হয় সর্বোচ্চ। তারপরে নিকেল 2+, নিকেল তোমার কত? ফেরাম, কোবাল্ট, নিকেল 28, 2+। তাহলে নর্মালি এর ইলেকট্রন বিন্যাস হয় 3d9 4s2, যেহেতু দুইটা চলে গেছে তাহলে 4s0। তাহলে এর অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকবে? দুইটা থাকবে, কিন্তু এর অযুগ্ম ইলেকট্রন থাকবে হইল তোমার দুইটা, এই তো দুইটা। অযুগ্ম বা বীজের ইলেকট্রন সংখ্যা হইল 2। আসলে এলিমিনেট করেও তুমি দেখতে পারো, 8টা তো জীবনেও পসিবল না, কারণ ম্যাক্সই হয় 5টা। তারপরে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম তো হবে না, জিঙ্কও তোমার অবস্থান্তর নয়, তাহলে কপার অ্যান্সার। তারপরে ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান কত? ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান হলো +3, +7 এর স্থিতিশীল, কিন্তু +3 এটা আর অস্থিতিশীল একটা জারণ মান। তারপরে কোশ্চেন বলছে এই কোবাল্টের তোমার সন্নিবেশ সংখ্যা কত? 4+2, 4+2 6, 4+2 6। তারপরে এইখানে ক্রোমিয়ামের জারণ মান বের করতে হবে। তাহলে ধরি ক্রোমিয়ামের জারণ মান কত? x ধরি। এই তো H2O, এর জারণ মান কত? 0। তোমার ক্লোরিনের জারণ মান কত? দুইটা ক্লোরিন -2, আর একটা ব্রোমিন -1, = 0, কারণ চার্জ 0। তাহলে x = +3, অ্যান্সার বি। তারপরে নিচের কোনো রঙিন যৌগ গঠন করে? এখন ম্যাগনেসিয়াম করবে না, স্ক্যান্ডিয়ামও করবে না, আগেই বাদ। এখন দেখো
কপারও দিছে, কোবাল্টও দিছে। কপারও তোমার নর্মালি ডি অরবিটাল মানে 1 থেকে 9 থাকে নর্মালি, আর কোবাল্টের তো থাকেই। কিন্তু এখানে দেখো কপার প্লাস আয়ন ব্যবহার করা হয়েছে, এই কারণে কপার প্লাস আয়ন কিন্তু রঙিন যৌগ গঠন করবে না। কপার 2 প্লাস আয়ন যা থাকলে সেটা করতো। তাহলে অ্যান্সার হবে বি, কোবাল্ট। তারপরে বলছে নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? এগুলো আগেই বাদ, পটাশিয়াম, আর্গন, ক্যালসিয়াম বাদ, স্ক্যান্ডিয়ামের থাকে। একই উপশক্তি স্তরের যেসব অরবিটালের শক্তি ভিন্ন, শক্তি যাদের ভিন্ন, তাদের বলা হয় নন ডিজেনারেট। বলছি মুখস্থ রাখতে, নন ডিজেনারেট। ডিজেনারেট হলো একই শক্তি, একই শক্তি থাকবে, সবগুলো অরবিটালের শক্তি একই থাকবে। আর যদি ভিন্ন হয় তাহলে নন ডিজেনারেট। তারপরে বলছে নিচের কোনটি নিরপেক্ষ লিগ্যান্ড? কিছু কিছু লিগ্যান্ডের তোমার চার্জ কি হয়, 0 হয়, সেগুলো নিরপেক্ষ। বাকিগুলোর কিন্তু চার্জ আছে, এই কারণে তারা নিরপেক্ষ না, তারা ঋণাত্মক লিগ্যান্ড। লিগ্যান্ড হয় নিরপেক্ষ হবে, নাহলে ঋণাত্মক। তারপরে দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? তাহলে কেন্দ্রীয় পরমাণু কি? ক্রোমিয়াম, ধরি ক্রোমিয়াম এক্স, তাহলে ক্রোমিয়াম আছে 2টা, 2x। অক্সিজেনের জারণ মান হইল 2 -2, তাহলে 7 × -2 ইজিক্যাল টু চার্জ সংখ্যা, তাহলে -2। তাহলে এক্সের মান কত? এক্সের মান তখন আসবে +6। অ্যান্সার হবে ডি, 19-এর ম্যাথ আর কি। তারপরে নিচের কোনটা বিজারক? এ KMnO4 এটা জারক, এটাও একটা জারক, এটাও তোমার একটা জারক হিসেবে কাজ করবে। অ্যান্সার হইল তোমার ডি। সরি, ফেরাম 3+। ফেরাম 3+ কি করবে? ইলেকট্রন সে গ্রহণ করবে। আর আমরা একটা সূত্র জানি জাগ্রত বিজ্ঞান, এটা হলো তোমার ওই তড়িৎ রসায়নও পড়বো, বাট এখন দরকার নাই। জাগ্রত বিজ্ঞান, জারক হবে গ্রহণ করলে, তো ফেরাম তো গ্রহণ করবে, তাই এটা একটা জারক, অপশন ডি থাকে। তারপর নিচের কোনটা অবস্থান্তর মৌল? আর্সেনিক তোমার গ্রুপ 15, আর্সেনিক তোমার গ্রুপ 15। স্ক্যান্ডিয়াম তো হয় না, জিঙ্কও হয় না, তাহলে অ্যান্সার হলো কোবাল্ট। এটা এর আগেও করছি, ফেরাম 3+। কোনটা ফেরোম্যাগনেটিক? ফেরাম, কোবাল্ট, নিকেল। তারপর পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী প্রথম অবস্থান্তর মৌল, দেখো প্রথম ডি অরবিটাল হইল, ডি অরবিটাল থাকে কার? স্ক্যান্ডিয়ামের। কিন্তু প্রথম অবস্থান্তর মৌল হইল টাইটেনিয়াম, প্রথম অবস্থান্তর মৌল হইল টাইটেনিয়াম, তাহলে অ্যান্সার হবে এ। নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে? জিঙ্ক করে না, স্ক্যান্ডিয়াম করে না, অ্যালুমিনিয়াম আরও করে না, অ্যান্সার হলো নিকেল। নিচের কোনটা অবস্থান্তর ধাতু? ল্যান্থেনাইট সিরিজ না, জিঙ্ক না, ইট্রিয়াম না, মলিবডেনাম। ইট্রিয়াম তোমার গ্রুপ থ্রি স্ক্যান্ডিয়ামের নিচে থাকে, অর্থাৎ এক সুস্থিত আয়ন তোমার অবস্থান্তর মৌল নয়। তারপরে বলছে কোন মৌলটি প্যারাম্যাগনেটিক? কোনটা প্যারাম্যাগনেটিক? তোমার দেখো জিঙ্ক তো তোমার প্যারাম্যাগনেটিক হওয়ার চান্স নাই, কিন্তু দেখো বাকি যে তিনটা, সেই তিনটার কিন্তু প্যারাম্যাগনেটিক হওয়ার চান্স আছে, কারণ এরা কি অবস্থান্তর মৌল। কোশ্চেনটা একটু ভুল আছে, তার মানে অপশন 3টাই কারেক্ট। তারপর হচ্ছে ফেরাম 2+-এ কয়টা বিজোড় ইলেকট্রন থাকে? ফেরাম 2+-এর তোমার স্ট্রাকচার কি? 4s0 3d6, তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা থাকে? 4টা থাকে, 4টা থাকে। রঙিন যৌগ কোনটি? সো টাইটেনিয়াম, এখানে দেখো টাইটেনিয়াম 4+ গঠন, আর আমি কি বলছি টাইটেনিয়াম 4+-এ 3d0 এইগুলো হয় না, এটা রঙিন যৌগ বানায় না। আর স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এটা তো অফকোর্স বানাবে না, তাহলে অ্যান্সার বি কারেক্ট। তারপরে নিচের কোনটি অবস্থান্তর মৌল? জিঙ্ক তোমার অবস্থান্তর না, স্ক্যান্ডিয়ামও না, তোমার পটাশিয়ামও না, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হইল কপার। তারপরে নিচের কোনটি অবস্থান্তর মৌল? মানে কি ডি অরবিটালে কি 1 থেকে 9টা থাকা লাগবে? তাহলে এইখানে দেখো এখানে 2s2 3d1 2s2, এটার তো আসলে ইলেকট্রন বিন্যাসই ভ্যালিড না। তারপর অপশন বি 3d2 4s2, এটা কিন্তু হতে পারে অবস্থান্তর মৌল, এর ইলেকট্রন বিন্যাসও ভ্যালিড, আবার 3d 1 থেকে 9 এর মধ্যেও পড়ে। অপশন সিও ভ্যালিড, কারণ 3d6। অপশন ডি ভ্যালিড না, কারণ 3d10 পসিবল না অবস্থান্তর হওয়া।
তারপর বলছে কয়েকটি ধাতব মৌল ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস এরকম, নিচের কোনটি বেশি প্যারাম্যাগনেটিক হবে? নিচের কোনটা বেশি প্যারাম্যাগনেটিক হবে? তাহলে অযুগ্ম ইলেকট্রন যার বেশি সেটা বেশি প্যারাম্যাগনেটিক হবে। এখানে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, মানে অরবিটালগুলা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সরি এক্স ওয়াই ওয়াই জেড এগুলার আর কি। তাহলে এখানে দেখো, এখানে অযুগ্ম ইলেকট্রন একটা, এইখানে চারটা, অপশন বি এ 5টা আছে, তাহলে এটা হবে। অপশন ডি এ 3টা। যার তোমার যার অযুগ্ম ইলেকট্রন যত বেশি সে তত বেশি প্যারাম্যাগনেটিক। তারপরের কোয়েশ্চেন, সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোনটি মুক্তজোড় ইলেকট্রন দান করে? তো সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কারা দান করে? লিগ্যান্ড কিন্তু মুক্তজোড় ইলেকট্রন দান করে ফেরামকে বা অবস্থান্তর মৌলগুলোকে। এই তো দেখো, মুক্তজোড় ইলেকট্রন দান করে। তারপরে দেখো কপার ইএন। এখন ইএন কি বলছে? ইএন মানে হইলো ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিন, 2টা অ্যামিন। তাহলে ইএন2 মানে কি? 4টা অ্যামিন আছে। তাহলে এর সন্নিবেশ সংখ্যা কত? 4। যদি এটা একটু হার্ড কোয়েশ্চেন আছে, নর্মালি দেখে মনে হয় যে এই কপারের সাথে 2টা যোগ আছে, তাহলে অ্যান্সার হবে 2। না, এখানে এর অর্থ দেখতে হবে, এটা হলো ডাইঅ্যামিন, তাহলে মোট অ্যামিন আছে হলো 4টা, NH3 একটা লিগ্যান্ড, তাহলে সন্নিবেশ সংখ্যা হইলো 4। তারপর নিচের কোনটি রঙিন যৌগ? এলিমিনেট করি, জিঙ্ক না, স্ক্যান্ডিয়াম না, কপার প্লাস হইলো এটা রঙিন যৌগ না, তাহলে অ্যান্সার হলো নিকেল। অ্যান্সার নিকেল। কোনটা প্যারাম্যাগনেটিক নয়? কোনটা প্যারাম্যাগনেটিক নয়? এটা এর আগেও সলভ করতেছি না। অ্যান্সার হইলো তোমার ডি। তারপরে পিতল ও ব্রাশে বিদ্যমান উপাদান, আমার ঠিক মনে নাই, কপার আর জিঙ্ক হতে পারে, কপার জিঙ্ক হতে পারে। তারপরে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো কি? খালি। কোনটা ফেরোম্যাগনেটিক? ফেরাম, কোবাল্ট, নিকেল ফেরোম্যাগনেটিক। তারপরে একই উপস্তরে যেসব অরবিটালের শক্তি একই। এখন দেখো একই বলছে, তার মানে কি? ডিজেনারেট। ফেরাম ডি অরবিটাল। নিচের কোনটা সাধারণ নিয়মের ব্যতিক্রম? ক্রোমিয়াম কপার ব্যতিক্রম দেখাই। 26 এম শেল কোনটা? কে এল এম এন, মানে 3 অরবিট, 3 নাম্বার অরবিট। এখন 26 মানে কি? এটা ফেরামের 3 অরবিটে কি থাকে? 3s2 3p6 3d6 থাকে। তাহলে অ্যান্সার কত? 2 + 6 + 6 14। অ্যান্সার হইল সি। তারপরে আয়রনের সর্ববহিস্তরে ইলেকট্রন বিন্যাস কোনটা? আয়রন 3d6 4s2। এই ইলেকট্রন বিন্যাস মুখস্থ রাখবা, সবগুলোরই ইলেকট্রন বিন্যাস যদি মুখস্থ থাকে তাহলে এগুলা অনেক ইজিলি সলভ করা পসিবল। বিশেষ করে 1 থেকে 30 যতগুলো মৌল আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস তোমার মুখস্থ রাখতে হবে। আর গ্রুপের যে একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস শেষ সর্ববহিস্তরের, সেটা মুখস্থ রাখলেই হয়। তো এগুলো মুখস্থ রাখলে তোমার ইজি হবে। সিলভার কোনটা? সিলভার তোমার দেখো, সিলভার কার নিচে আছে? কপারের নিচে সিলভার আছে। কপারের কি? 3d10 4s1। তাহলে আর্জেন্টাম সিলভারও কিন্তু একটা ব্যতিক্রম দিবে, 5s1 4d10 এরকম হবে। তাহলে অ্যান্সার হইল বি। তারপরে এই ইলেকট্রন বিন্যাসটা 3d10 4s1, এটা কার? কপারের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। নিচের কোনটা অবস্থান্তর? সিজিয়াম না, আর্সেনিক না, সেলেনিয়ামও না, জাস্ট ভ্যানাডিয়াম হবে। লোহাকে মরিচার প্রলেপ হতে রক্ষা করে কে? জিঙ্কের আবরণ দেই বা অ্যালুমিনিয়ামের আমরা আবরণ দিয়ে থাকি। কোন আয়নটি প্যারাম্যাগনেটিক নয়? কোন আয়নটি প্যারাম্যাগনেটিক নয়? সো এখন কষ্ট করে বের করার দরকার নেই। দেখো ম্যাগনেসিয়াম কি? গ্রুপ 1 2 সবগুলো কি হয়? ডায়াম্যাগনেটিক। তাহলে অ্যান্সার এ। তারপর দেখো নিচের কোনটা লিগ্যান্ড নয়? NH3 আমরা লিগ্যান্ড জানি, OH হাইড্রোক্সাইডটাও লিগ্যান্ড হয়, এটা হবে না। H2O এটাও লিগ্যান্ড, তাহলে অপশন এ, এটা কিন্তু লিগ্যান্ড না। তারপর নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক নয় অর্থাৎ কি? প্যারাম্যাগনেটিক। স্ক্যান্ডিয়াম 3+এ 3d0, টাইটেনিয়াম 4+এ 3d0, তাহলে জিঙ্ক 2+এ 3d10, তাহলে এই কয়টার কিন্তু ডায়াম্যাগনেটিক হওয়ার, এই কয়টা কিন্তু ডায়াম্যাগনেটিক। তাহলে অপশন কি? সি ফাঁকা। এই এলিমেন্ট আমরা চিনিও না, তারপরে কিন্তু আমরা বলতে পারবো
কারণ আমরা এলিমিনেশন অপশন ইউজ করছি, এলিমিনেট করছি সব অপশন। তারপরে কি বলছে, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক, নিচের কোনটা প্যারাম্যাগনেটিক। এখন দেখো জিঙ্ক কি প্যারাম্যাগনেটিক হওয়ার কোনো স্কোপ আছে? স্কোপ নাই। আর্জেন্টাম, আর্জেন্টাম কার নিচে? কপারের নিচে আর্জেন্টাম। সো কপার প্লাস কিন্তু তোমার কি হয়, কপার প্লাস 3d10, আর এখানে কি আছে আর্জেন্টাম প্লাস, তাহলে এটা 4d10। সো এটাও কিন্তু প্যারাম্যাগনেটিক না। এইখানে অপশন বি দেখো, অপশন বি এ, অপশন বি তোমার প্যারাম্যাগনেটিক হতে পারে। আর নিকেল, নিকেল তো তোমার ফেরোম্যাগনেটিক, তাহলে অপশন বি, কারণ কপার 2 প্লাস আছে 3d9, এটা একটা তোমার প্যারাম্যাগনেটিক দেখাবে। সর্বাপেক্ষা নমনীয় ধাতু, সর্বাপেক্ষা নমনীয় ধাতু হবে স্বর্ণ। তারপরে কোশ্চেন, নিচের কোনটি ডি ব্লক মৌলের ক্ষেত্রে সত্য নয়? ডি ব্লক মৌলগুলা ভারী ধাতু, সত্য নয়, সত্য নয়। এখন অপশন ডি দেখো, জারণ অবস্থায় কি পরিবর্তনশীল না, এখানে কি বলছে অপরিবর্তনশীল, তাহলে এটা সত্য নয়। এটা কিন্তু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। আমরা কি করি, ফেরাম, তারপরে কপার তার ব্যবহার করি, তাপ এরা কিন্তু সুপরিবাহী। এদের আয়নীকরণ বিভব কিন্তু এস ব্লক মৌল অপেক্ষা থেকে বড়, কারণ কি এস ব্লক মৌলের ড্যানে অবস্থান করে, তাহলে এদের বেশি হবে। এরা ভারী ধাতু। হ্যাঁ, জিঙ্ক, এই ডি ব্লক মৌলগুলার অনেক কিছু কিন্তু ভারী ধাতু আছে, ক্যাডমিয়াম এরা ভারী ধাতু, উলফ্রাম এরা ভারী ধাতু। তারপরে এর অধক্ষেপ কোন বর্ণের হবে, এর অধক্ষেপ কোন বর্ণের হবে, এটা স্কিপ করে যায়। তারপরে ডি ব্লক মৌল সর্বাধিক জারণ মান কোনটা প্রদর্শন করবে? এই চারটার মধ্যে ম্যাঙ্গানিজ সর্বাধিক জারণ মান প্রদর্শন করবে। তারপরে নিচের কোনটি সঠিক? এই যে বর্ণ এগুলা আসলে আসে না, কষ্ট করে মুখস্থ করার দরকার নাই। তারপর অপশানে বলছে, কোশ্চেনে বলছে ডি ব্লক মৌলসমূহের মধ্যে কার ঘনত্ব সবচাইতে বেশি? এখন অসমিয়ামের ঘনত্ব সবচাইতে বেশি, অসমিয়াম অনেক ভারী। পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কার? ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম আমরা কমন যেটা জানি, ক্রোমিয়াম 24, কপার 29, তাহলে অ্যান্সার হবে সি। নিচের কোনটা বিস্ময়কর? টাইটেনিয়ামকে আমরা বিস্ময়কর মৌল বলি। ফেরোম্যাগনেটিক পদার্থের চুম্বকত্ব কি? এরা কি তীব্রভাবে আকর্ষণ করে, তাহলে চুম্বকায়ন ক্ষেত্রের দিকে তীব্রভাবে। ডায়াম্যাগনেটিক তোমার বিপরীত দিকে হবে, ডায়াম্যাগনেটিক হইলে অপশন ডি হইতো, এটা কি ডায়া। আর মৃদুভাবে কে করে, প্যারা। তারপরে নিচের কোনটা স্থির যোজনী প্রদর্শন করে? তোমার স্থির যোজনী কে প্রদর্শন করে? ফেরাম স্থির করে না, কপারেরও দুইটা আছে। এখন হয় মার্কারি নাহলে ক্যাডমিয়াম, হয় মার্কারি নাহলে ক্যাডমিয়াম। এখন জিঙ্কের নিচে ক্যাডমিয়াম আছে, জিঙ্কেরও একটা মানে স্থির যোজনী, তোমার ক্যাডমিয়ামেরও একটা স্থির যোজনী। তারপরে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটা? এটা হবে রেডিয়াম, রেডিয়াম, প্লাটিনাম, গোল্ড, সিলভার, এটা হবে রেডিয়াম। আমার মেডিকেল কোশ্চেন ব্যাঙ্কও সলভ করা শেষ। এগুলো কোশ্চেন ইজি ছিল, জাস্ট কিছু কিছু ওই যে থিওরি অংশে যা আলোচনা করছি তা যদি তোমার ভালোভাবে আর কি বোঝা হয়ে যায়, আর তোমার যদি ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে মানে জানা থাকে, তাহলে এইগুলো কোশ্চেন আসলে সলভ করতে তোমার টাইম লাগে না। যেমন ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, এগুলো কিন্তু ইলেকট্রন বিন্যাস মুখস্থ রাখা মাস্ট, মানে দেখার সাথে সাথে তোমার ব্রেনে যাতে কাজ করে যে এগুলো ইলেকট্রন বিন্যাস এইটা, তাহলে কোশ্চেন অনেক ইজিলি সলভ করতে পারবা।